ওয়েলকাম সবাইকে ক্লাসমেট 24 ইউটিউব চ্যানেলে। আশা করছি সবাই ভালো আছো। মিল্টনের প্যারাডাইস লস্ট বুক 1 পার্ট 20। আজকের ক্লাসে মিল্টনের প্যারাডাইস লস্ট বুক 1 নিয়ে আলোচনা করব, যেখানে আজকের ক্লাসটি হচ্ছে বুক 1 পার্ট 20। আশা করছি প্যারাডাইস লস্টের বুক 1 এর ওপরে পার্ট 1 থেকে 20 পর্যন্ত, মানে পার্ট 19 পর্যন্ত, 20 এর আগে পর্যন্ত সবাই ভালোভাবে ফলো করেছো। যদি না করে থাকো অবশ্যই করে নেবে, তাহলে পার্ট 20টা বুঝতে সুবিধা হবে। প্যারাডাইস লস্ট পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচারের সিলেবাসে, এছাড়াও বিভিন্ন ইউনিভার্সিটি, কলেজ এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের সিলেবাসে ইনক্লুড রয়েছে। তাই তোমরা যারাই প্যারাডাইস লস্টের বুক 1 এই সমগ্র অংশের ওপরে নোটস বা পিডিএফ পেতে চাও, তারা সরাসরি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবে। এছাড়াও পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচার, মাদ্রাসা সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল আপার প্রাইমারি, টেট, বিপিএসসি 4.0, নেট, সেট, এছাড়াও এসএলএসটি, এই সমস্ত এক্সাম ওরিয়েন্টেড গুরুত্বপূর্ণ সমস্ত বিষয়ের ওপরে ফুল সিলেবাস, নোটস, ওয়ান লাইনার্স এবং পিডিএফ পেতে হলে তোমরা সরাসরি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আশা করছি তোমাদের আগামী পরীক্ষার কথা মাথায় রেখে বানানো এই সমস্ত গুরুত্বপূর্ণ নোটসগুলি তোমাদের আগামী পরীক্ষার ক্ষেত্রে ভীষণই হেল্পফুল হবে। অল নোটস, ওয়ান লাইনার্স অ্যান্ড প্র্যাকটিস সেট আর চার্জেবল। এছাড়াও প্রত্যেকটি এক্সাম রিলেটেড ফুল সিলেবাস বেসড পেইড মেম্বারশিপ গ্রুপও তোমরা আমাদের এই চ্যানেলে পেয়ে যাচ্ছ, যার লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। তোমরা যারাই আগামীতে এই সমস্ত এক্সামের প্রিপারেশন নিতে চলেছো, তোমরা চাইলে খুব স্বল্প মূল্যে মান্থলি আমাদের এই পেইড মেম্বারশিপ গ্রুপগুলো জয়েন করতে পারো, যেখানে প্রত্যেকটা এক্সামের জন্য তোমাদেরকে ফুললি কিন্তু প্রিপেয়ার করিয়ে দেওয়া হবে, যেখানে থাকবে প্রত্যেকটি টেক্সটের লাইন বাই লাইন এক্সপ্লেনেশন সহ প্রশ্ন উত্তরের প্র্যাকটিস সেটের আলোচনার পর্ব। এছাড়াও ইংলিশ রিলেটেড যে কোনো ধরনের কোয়ারি থাকলে বা যে কোনো এক্সাম রিলেটেড যে কোনো ধরনের জিজ্ঞাসা থাকলে তোমরা সরাসরি আমার টেলিগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপ চ্যানেলটাও ফলো করে নিতে পারো। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি উল্লেখ করে দিচ্ছি। তো ফিরে আসছি আজকের আলোচনাতে। তো দেখো, মিল্টনের প্যারাডাইস লস্টের বুক 1 এর পার্ট 20তে আমরা যে অংশটা থেকে আলোচনা করব, তার আগে পর্যন্ত আমরা দেখেছিলাম মিল্টন দেখাচ্ছেন যে স্যাটানের যে ফলেন অ্যাঞ্জেলদের সেনাবাহিনীর বীরত্বটা ঠিক কতটা, এবং তাদের সেই শক্তি গ্রিক পুরাণের সমস্ত বড় বড় মহাকাব্যিক যুদ্ধের উল্লেখ করে তাদের শক্তিকে তিনি খুবই মহিমান্বিত করেছেন। এর আগের পার্ট 19 আমরা ফলো করেছি যে স্যাটার্ন তার সেই ফলেন অ্যাঞ্জেলদেরকে আবারও একত্রিত করে একটা বিশাল সেনাবাহিনী গঠন করেছেন, যার শক্তি কিন্তু বহু প্রাচীন পুরনো বা মহাকাব্যিক সেই যোদ্ধাদের শক্তি বা সেই যুদ্ধের যে সম্মিলিত শক্তি সেনাবাহিনীদের, তাদের থেকেও বেশি। এই জিনিসটাই আমরা দেখেছি এর আগের পার্টে, যেখানে তিনি অনেক রেফারেন্স দিয়েছেন গ্রিক পুরাণের, ট্রয় যুদ্ধের, কিং আর্থারের কিংবদন্তি, ক্রুসেডের, সার্লেম্যানের এবং আরও বিভিন্ন কিছুর রেফারেন্স টেনে সব থেকে বৃহৎ এবং শক্তিশালী যে স্যাটার্নের বাহিনী সেটা তিনি বলেছেন, তাই না? এর পরের অংশে ঠিক কি হচ্ছে দেখো, সরাসরি লাইন বাই লাইন টেক্সট রিডিং শুরু করছি। আশা করছি সবাই মন দিয়ে ফলো করবে। Thus far this beyond compare of mortal prose, yet observe their dread commander. He above the rest, in shape and gesture proudly eminent, stood like a tower. Beyond compare, তুলনাহীন, mortal powers, মানুষের বীরত্ব, অবজার্ভড মানে লক্ষ্য করলো, ড্রেড কমান্ডার মানে ভয়ঙ্কর সেনাপতি। এই পর্যন্ত এই বাহিনী মানুষের সব বীরত্বের তুলনায় অতুলনীয়, কিন্তু তারা তাদের ভয়ঙ্কর নেতার দিকে তাকিয়ে রইল। পতিত দেবদূতরা এখানে কি করছে? শক্তিশালী বাহিনী গঠন করছে, কিন্তু বাহিনী শক্তিশালী হলেও তাদের সেই কেন্দ্রবিন্দু কিন্তু স্যাটার্ন, তাই না? তিনি তাদের নেতা, তিনি তাদের অনুপ্রেরণা। তাই বলা হচ্ছে যে এই পর্যন্ত যাদের কথা বলা হলো, মানে স্যাটার্নের সেই সেনাবাহিনী, তাদের শক্তি এবং বীরত্ব সাধারণ মানুষের বা মরণশীলদের বীরত্বের তুলনায় অনেক বেশি বা অতুলনীয়। এত শক্তিশালী হওয়া সত্ত্বেও কিন্তু তারা তাদের সেই ভয়ঙ্কর সেনাপতির মানে স্যাটার্নের প্রতি অত্যন্ত অনুগত ছিল এবং তাকে তারা মান্য করত, সেটাই বলা হচ্ছে। এমিনেন্ট মানে বিশিষ্ট, সবার চেয়ে উঁচু, শেপ অ্যান্ড গেস্টার গঠন এবং ভঙ্গি। তাহলে তিনি মানে স্যাটার্ন অন্যদের চেয়ে দেহ গঠন এবং ভঙ্গিতে গর্বিতভাবে শ্রেষ্ঠ। এখানে স্যাটার্নকে রাজকীয় বিরচিত চরিত্র হিসেবে দেখানো হচ্ছে, যে স্যাটার্ন তার সেই আকৃতিতে এবং তার সেই চলনে, তার সেই বলনে অন্যান্য সবার চেয়ে অনেক বেশি উন্নত এবং অহংকারীভাবে যেন সে শ্রেষ্ঠ ছিল। স্টুড লাইক আ টাওয়ার বলছে না, সে যেন একটা বিশাল দুর্গের বা স্তম্ভের মতো অটলভাবে দাঁড়িয়েছিল, যেটা তার সেই অজেয় শক্তির একটা প্রকাশ, তাই না? এপিক সিমিলি, মহাকাব্যিক উপমা আবারও দেখতে পেলাম আমরা। লাস্ট পার্টেও শেষের দিকটাই পেয়েছিলাম, আবারও এখানে দেখতে পেলাম। টাওয়ার হচ্ছে শক্তি, স্থিরতা এবং বিশালতার প্রতীক। তো স্যাটার্ন এখানে ভেঙে পড়েনি, সে যে দৃঢ়, সে দাঁড়িয়েই আছে, সেটাই যেন ইঙ্গিত দিচ্ছে। হিজ ফর্ম হ্যাড ইয়েট নট লস্ট অল হার অরিজিনাল ব্রাইটনেস, নর অ্যাপিয়ার্ড লেস দেন আর্ক অ্যাঙ্গেল উইন্ড and the excess
অফ গ্লোরি অবস্কিওর্ড। দেখো কি বলা হচ্ছে, স্বর্গ থেকে পতনের পরেও তার শরীরের সেই উজ্জ্বলতা বা সেই যে দেবদূতচিত সেই তেজ পুরোপুরি কিন্তু হারিয়ে যায়নি। তাকে দেখে কি মনে হচ্ছিল, সে যেন একজন ধ্বংস হয়ে যাওয়া প্রধান দেবদূত, আর্ক অ্যাঞ্জেল মানে হচ্ছে প্রধান দেবদূত। তো সে যেন একজন ধ্বংস হয়ে যাওয়া প্রধান দেবদূত, যার মহিমা ধুলোয় মিশলেও কিন্তু সে তার অভিজাত্য বজায় রেখেছে বা তার অভিজাত্য যেন রয়েই গেছে। অ্যান্ড দ্য এক্সেস মানে তার পূর্বের সেই অপরিসীম গৌরব এখনো অনেকটা ম্লান বা অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছে। অফ গ্লোরি অবসিকিওর্ড, তাহলে অরিজিনাল ব্রাইটনেস মানে হচ্ছে মূল জ্যোতি। তার দেহ এখনো সম্পূর্ণভাবে তার প্রাথমিক ঐশ্বরিক জ্যোতি হারায়নি। সে আগে একজন দেবদূত ছিল, পতনের পরেও তার স্বর্গীয় সৌন্দর্যের কিছু অংশ যেন রয়ে গেছে, সেটাই বোঝানো হচ্ছে। নর অ্যাপিয়ার্ড আর্কঅ্যাঞ্জেল প্রধান দেবদূত, রুইন্ড মানে পতিত, সে এখনো এক পতিত প্রধান দেবদূতের চেয়ে কম কিছু বলে মনে হচ্ছে না। মানে মিল্টন মনে করিয়ে দিচ্ছেন, দেখো স্যাটার্ন এক সময় স্বর্গের সেই যে উচ্চপদস্থ দেবদূত ছিল সেটাই মনে করিয়ে দিচ্ছেন। তাই বলছেন অ্যান্ড দ্য অ্যাক্সেস অফ গ্লোরি অবসিকিওর্ড, অ্যাক্সেস অফ গ্লোরি অতিরিক্ত জ্যোতি, অবসিকিওর্ড আচ্ছন্ন, তার অতিরিক্ত জ্যোতি এখন ম্লান হয়ে গেছে, ঠিকই দাঁড়িয়ে রয়েছে সে একদম স্তম্ভের মতো, তাই না? অহংকারের কারণে তার ঐশ্বরিক গৌরব আচ্ছন্ন হয়ে পড়েছে। এখানে ট্র্যাজিক সৌন্দর্য আছে, যদিও অহংকারের কারণে তার সেই ঐশ্বরিক সৌন্দর্য আচ্ছন্ন হয়ে গেছে, সেই গৌরব, তবুও সে দাঁড়িয়ে রয়েছে। দেখো ধ্বংসপ্রাপ্ত হলেও যেন সে মহিমান্বিত, এটাই বলা হচ্ছে যেন। অ্যাজ হোয়েন দ্য সান নিউ রাইজন লুকস থ্রু দ্য হরাইজন্টাল মিস্টি এয়ার শোন অফ হিজ বিমস or from behind the moon in dim eclipse disastrous twilight sets on half the nations and with fear of change perplexes mourner। দেখো শন মানে হচ্ছে কাঁটা বা ছাঁটা, তাই না? বিমস মানে রশ্মি। যেমন সূর্য সদ্য উদিত হয়ে আকাশে মানে কুয়াশার ভেতর দিয়ে রশ্মিহীন অবস্থায় আকাশে দেখা যায়, স্যাটার্নের মহিমা যেন সূর্যের সঙ্গে এখানে তুলনা করে ঠিক একই রকম দেখানো হয়েছে। মানে কুয়াশা আলোকে কমিয়ে দিচ্ছে ঠিকই, তাই না? কিন্তু দেখা যাচ্ছে তো স্যাটার্নও ঠিক যেমন পাপ তার সেই গৌরবকে ম্লান করেছে ঠিকই, কিন্তু তবুও সে মহিমান্বিতই হয়ে রয়েছে, সূর্যের সাথে তুলনা করে নেওয়া হচ্ছে। এক্লিপস মানে গ্রহণ, ডিজাস্ট্রাস টুয়াইলাইট অশুভ গোধূলি, তাহলে চাঁদের আড়াল থেকে সূর্যগ্রহণের সময় যে ম্লান অশুভ আলো ছড়ায়, মানে সেই সূর্যগ্রহণের রেফারেন্স দেওয়া হচ্ছে। সূর্যগ্রহণ প্রাচীনকালে অশুভ লক্ষণ বলে মনে করা হতো, এখনো মনে করা হয়। তো এই যে সূর্যগ্রহণ এখনো আমাদের কাছে অশুভ মনে করা হয়। যাই হোক, দেখো তো স্যাটার্নের সেই যে পতন একটা মহাজাগতিক বিপর্যয়ের মতো যেন এখানে, তাই না? তো কি বলা হচ্ছে যে স্বর্গ থেকে পতনের পরেও তার শরীরে সেই আসল উজ্জ্বলতা বা দেবদূতচিত সেই যে তেজ পুরোপুরি হারিয়ে যায়নি। তার পূর্বের সেই গৌরব এখনো অপরিসীম, অনেকটা ম্লান এবং অন্ধকারাচ্ছন্ন হয়ে যদিও পড়েছে তবুও রয়েছে। এখানে কি করা হচ্ছে, স্যাটার্নকে ভোরের সূর্যের সাথে তুলনা করা হচ্ছে, যেটা কিনা কুয়াশাচ্ছন্ন সেই দিগন্তের মধ্য দিয়ে যেন উদিত হচ্ছে এবং উদয় হওয়ার সময় তার পূর্ণ তেজ দেখাতে ঠিক পারছে না, ঠিক আছে তবুও যেন আছে, তাই না? সূর্য যেমন তার রশ্মি হারিয়ে ফেলে অথবা গ্রহণের সময় চাঁদের আড়ালে গিয়ে পৃথিবীতে এক অশুভ গোধূলির আলো ছড়িয়ে দেয়, স্যাটার্নের অবস্থাও ঠিক তেমনই হয়েছে। সূর্যগ্রহণের সেই অশুভ আলো যেমন অর্ধেক পৃথিবীকে ঢেকে দেয় এবং আসন্ন কোনো অমঙ্গলের ভয়ে রাজাদের মনে বিভ্রান্তি বা ভীতি সৃষ্টি করে, তো স্যাটার্নের উপস্থিতিও তেমনই এক অস্বস্তিকর বা অস্থিরতার যেন ইঙ্গিত দিচ্ছে। কারণ পারপ্লেক্সিস মানে উদ্বিগ্ন করা, মোনার্ক মানে রাজা। তাহলে যা পৃথিবীর অর্ধেক জাতিকে অন্ধকার করে ফেলে কোনটা, সেই সূর্যগ্রহণ এবং রাজাদের পরিবর্তনের ভয়ে উদ্বিগ্ন করে। মানে প্রাচীনকালে এটা বিশ্বাস ছিল যে গ্রহণ রাজাদের পতনের সংকেত। তো মিল্টন বোঝাতে চেয়েছেন স্যাটার্নের পতনও একটা মহাজাগতিক পরিবর্তন তো অবশ্যই, তাই না? তাহলে এখানে আমরা দেখলাম মিল্টন স্যাটার্নকে ট্র্যাজিক হিরো বলছেন, যে পাপের বা অহংকারের কারণে পতন হয়েছে ঠিকই, তবুও এসে সে টাওয়ারের মতো বিশাল অবস্থায় দাঁড়িয়ে রয়েছে, তাই না? পতিত হয়েও সূর্যের মতোই উজ্জ্বল আছে, যদিও তার সেই গৌরবটা হারিয়ে গেছে। সূর্যগ্রহণের সময় সূর্যের যেমন গৌরব হারিয়ে যায়, বা যেমন সেই ভোরের সূর্য মানে উদীয়মান সূর্য কুয়াশায় যেমন আচ্ছন্ন হয়ে পড়ে, কিন্তু অস্তিত্ব তো তার থাকে, সে তো দাঁড়িয়ে থাকে। তো ঠিকই যেন স্যাটার্ন সেরকমই, তাই না? সূর্যের মতো সে উজ্জ্বল, কিন্তু গ্রহণের মতো সে একটু ম্লান হয়ে গেছে, এই যা। আর এখানে একটা দ্বৈত চিত্র তুলে ধরা হয়েছে, মহিমা প্লাস পতন দুটোই যেন দেখানো হয়েছে। তাহলে এপিক সিমিলিও আমরা দেখতে পাচ্ছি, সূর্যের তুলনা দেওয়া হচ্ছে আবার গ্রহণের তুলনাও দেওয়া হচ্ছে, মানে মহাকাব্যিক ভঙ্গিতে যেন এটাকে ব্যবহার করা হয়েছে। ট্র্যাজিক মহিমা মানে স্যাটার্ন সম্পূর্ণ কিন্তু অশুভ নয়, সে একটা পতিত মহিমান্বিত সত্তা যেন এখানে বোঝা গেছে। ডার্ক এন্ড সো ইয়েট সোন
Above them, all the archangel but his face deep scar of thunder had interned, and care sat on his faded cheek, but under brows of dauntless courage. তাহলে দেখো ডার্কেন মানে অন্ধকারাচ্ছন্ন, শোন মানে কি জলজল করছিল। আর্চ অ্যাঞ্জেল প্রধান দেবদূত অন্ধকারে আচ্ছন্ন হয়েও সে অন্যদের উপরে জলজল করছিল। তাহলে দেখো এক পতিত প্রধান দেবদূত যেন এখানে দেখতে পাচ্ছি। সূর্য যেমন মেঘে বা গ্রহণে আচ্ছন্ন হলেও তার অস্তিত্ব জানান দেয়, স্যাটানও যেন তেমনই ম্লান হয়ে গেলেও তার সকল অনুসারীদের কাছে সে কিন্তু প্রধান দেবদূত, আর্ক অ্যাঞ্জেল, তাই না? তখনও তার সেই শ্রেষ্ঠত্বের দীপ্তিতে সে উজ্জ্বল কিন্তু। বাট হিজ ফেস ডিপ স্কার্স অফ থান্ডার, স্কার্স ক্ষতচিহ্ন, থান্ডার ঈশ্বরের বজ্র, ইন্টার্নড মানে গভীরভাবে কেটে বসানো। তার মুখে ঈশ্বরের বজ্রাঘাতের গভীর ক্ষতচিহ্ন খোদাই করা আছে বা খোদাই হয়ে আছে। মানে স্বর্গে ঈশ্বরের সঙ্গে যুদ্ধ, মানে ওয়ার ইন হেভেন, বজ্রপাতের দ্বারা সেই যে যুদ্ধ করার ফলে ঈশ্বর যে তার শরীরে যে ক্ষতচিহ্ন এঁকে দিয়েছিলেন সেটার কথা বলা হয়েছে। মানে বজ্রপাতের দ্বারা সে পরাজিত যে হয়েছিল সেটাই বলা হয়েছে। এই ক্ষত যেটা তার পরাজয়ের চিহ্ন, তার অহংকারের ফল, সেটাই বলা হচ্ছে। যে কিন্তু তার মুখে ঈশ্বরের বজ্রপাতের গভীর ক্ষতচিহ্নগুলো এখনো গভীরভাবে গেঁথে ছিল। অ্যান্ড কেয়ার স্যাট অন হিজ ফেডেড চিক, কেয়ার মানে দুশ্চিন্তা, ফেডেড চিক বিবর্ণ গাল, তার বিবর্ণ গালে দুশ্চিন্তার ছাপ বসে আছে। সে শুধু গর্বিতই নয়, সে উদ্বিগ্নও ছিল, সে ভারাক্রান্তও ছিল। বাট আন্ডার ব্লোজ অফ ডন্টলেস কারেজ অ্যান্ড কনসিডারেট প্রাইড ওয়েটিং রিভেঞ্জ, তাহলে ডন্টলেস নির্ভীক, কনসিডারেট মানে চিন্তাশীল, প্রাইড মানে অহংকার, ওয়েটিং রিভেঞ্জ প্রতিশোধের অপেক্ষায়। তার ভ্রুর নিচে নির্ভীক সাহস ও পরিকল্পিত অহংকার লুকিয়ে আছে। কিসের অপেক্ষায়? পরিশোধের অপেক্ষায়। মানে সে পরাজিত হলেও কিন্তু হাল ছাড়েনি, তার লক্ষ্য কিন্তু প্রতিশোধ, তাই না? তাই বলা হচ্ছে তার বিবর্ণগালে দুশ্চিন্তা ও ক্লান্তির ছাপ স্পষ্ট, যা তার হারানোর গৌরবের চিহ্নটা বহন করছিল। তবে সেই যে ভ্রুকুটির নিচে এখনো কিন্তু কি লুকিয়েছিল? তার সেই ডন্টলেস কারেজ, অদম্য সাহস, এবং তার সেই ধীর শক্তি, তাই না? তার সেই অহংকার, সেই কনসিডারেট প্রাইড মানে সেই ধীর স্থির একটা অহংকার, যেটা কেবলই প্রতিশোধের অপেক্ষায় ছিল। ক্রুয়েল হিজ আই বাট কাস্ট সাইন্স অফ রিমোর্স অ্যান্ড প্যাশন টু বিহোল্ড দ্য fellows of his crime, the followers rather, far other once beheld in bliss, condemned forever now to have their lot in pain. কি বলা হচ্ছে দেখো, রিমোর্স মানে অনুশোচনা, প্যাশন আবেগ, ক্রুয়েল নিষ্ঠুর, ফেলোজ অফ হিজ ক্রাইম তার অপরাধের সঙ্গী, ফলোয়ার্স রাদার বরং তার অনুসারী, তাই না? তো বলা হচ্ছে তার চোখ নিষ্ঠুর, কিন্তু তাতে অনুশোচনা বা আবেগের কোনো চিহ্ন দেখা যাচ্ছে না। মানে মিল্টন স্যাটানকে সম্পূর্ণ শয়তান বলে বা সম্পূর্ণ যে পাপী বলে বলছেন না, মানবীয় আবেগযুক্ত চরিত্র হিসেবে তাকে তুলে ধরছেন। দ্বৈত মানসিকতা, একদিকে প্রতিশোধ স্পৃহা রয়েছে, অন্যদিকে অনুতাপ রয়েছে। তার এইভাবেই দেখাচ্ছেন মিল্টন স্যাটানকে, যারা তার অপরাধে অংশ নিয়েছিল, বরং বলা ভালো তার অনুসারী। সে বুঝতে পারছে তারা মূল অপরাধী নয়, কারণ সেই তো নেতা, তার আদেশে তারা এরকম করছে। ফার আদার ওয়ান্স বিহেল্ড ইন ব্লিস, যাদের একসময় স্বর্গীয় আনন্দে সম্পূর্ণ ভিন্ন অবস্থায় সে দেখেছিল, তারা একসময় তো সুখী দেবদূত ছিল, এখন তারা নরকে পতিত। কন্ডেমড মানে দণ্ডিত, লট ইন পেইন যন্ত্রণার ভাগ্য, তো এখন তারা চিরকাল যন্ত্রণায় থাকার জন্য দণ্ডিত, তাদের শাস্তি চিরস্থায়ী। এটা যেন সেই খ্রিস্টীয় নরকের একটা ধারণা। তাহলে তার চোখগুলো ছিল নিষ্ঠুর, কিন্তু সেই চোখে তার অনুসারীদের দেখে এক ধরনের অনুশোচনা এবং গভীর আবেগের চিহ্ন ফুটে উঠেছিল। কেন? কারণ সে জানে যে পাপটা করেছিল সে একা করেছিল, এরা শুধু তাকে অনুসরণ করেছিল। তার অপরাধের সাথী বা অনুসারীদের দেখে সে আবেগপ্রবণ হচ্ছিল, যাদের সে আগের স্বর্গের সুখে দেখেছিল, কিন্তু এখন তারা সবাই কি করছে? তারা সবাই নরকের শাস্তিতে দণ্ডিত তার সাথে। তার ভুলের কারণে তাদের এই লক্ষ লক্ষ দেবদূত বা আত্মাদেরকে এখন চিরতরে এই যে যন্ত্রণা ভোগ করতে হচ্ছে, তাই না? স্বর্গের সুখ থেকে তারা বঞ্চিত হচ্ছে। এখন এই যে অনুতাপটা তার মধ্যে ছিল, সেটাই বলা হচ্ছে এখন তার ভুলের কারণে লক্ষ লক্ষ এই দেবদূতরা চিরতরে যন্ত্রণার ভাগিদার হয়েছে, স্বর্গের সুখ থেকে বঞ্চিত হয়েছে। এই যে মিলিয়নস অফ স্পিরিটস, লক্ষ লক্ষ এই আত্মারা, ফর হিজ ফল্ট অ্যামার্জড। অ্যামার্জড মানে কি? জরিমানা বা বঞ্চিত। তার ভুলের কারণে এরা স্বর্গ সুখ থেকে বঞ্চিত হয়েছে। অফ হেভেন অ্যান্ড ফ্রম এথেরাল স্প্লেন্ডার্স ফ্লাং ফর হিজ রিভল্ট, ইয়েট ফেইথফুল হাউ দে স্টুড দেয়ার গ্লোরি উইদার্ড। দেখো, ইটার্নাল স্প্লেন্ডার্স মানে চিরন্তন জ্যোতি, রিভোল্ট বিদ্রোহ, তাই না? তার বিদ্রোহের জন্য তারা চিরন্তন জ্যোতি থেকে ছিটকে পড়েছে। ইয়েট ফেইথফুল স্টুড,
ফেইথফুল অনুগত, উইদার্ড শুকিয়ে যাওয়া, তবুও তারা অনুগত ভাবে দাঁড়িয়ে আছে, যদিও তাদের গৌরব শুকিয়ে গেছে। তারা এখনো স্যাটার্নের প্রতি বিশ্বস্ত। এটা ভয়ঙ্কর একটা বিশ্বস্ততা এবং অশুভ শক্তির প্রতি অনুগত্য দেখানো হচ্ছে এখানে। মানে এই অংশে আমরা স্যাটার্নকে 3টে স্তরে ভাগ করে দেখানো হয়েছে দেখতে পেলাম। তার বাহ্যিক রূপটা দেখো, বজ্রাঘাতে ক্ষতবিক্ষত, কিন্তু সে মহিমান্বিত। মানসিক অবস্থাটা দেখো, গর্ব রয়েছে তার মধ্যে, প্রতিশোধ স্পৃহা রয়েছে, কিন্তু অনুশোচনাও রয়েছে যে আমার জন্যই দেবদূতদেরকে স্বর্গ থেকে নরকে পতিত হয়ে এই অন্যায় বা এই শাস্তি ভোগ করতে হচ্ছে। আর কি নৈতিক দিক, তার অপরাধে যে বাকিরা পতিত ওই লক্ষ লক্ষ দেবদূত, সেটার অনুশোচনা তার রয়েছে, নৈতিকতা তার ঠিক রয়েছে। তাহলে মিল্টন এখানে স্যাটার্নকে জটিল ট্র্যাজিক একটা চরিত্রেও হিসেবে গড়ে তুলেছেন, তাই না? সম্পূর্ণ সে কিন্তু পাপী নয়, অন্ধকার আচ্ছন্ন দিক সম্পূর্ণ তার মধ্যে নেই, কিছুটা হলেও আলো এবং আবেগের ছাপ যেন এখনো রয়েছে। তাহলে কন্ট্রাস্ট দেখতে পাচ্ছি, তার নিষ্ঠুর চোখ, অনুশোচনার চিহ্ন, তাই না? ট্র্যাজিক হিরোইজম, পতিত কিন্তু আবার মহিমান। আর ইমেজারিও দেখছি, সেই বজ্রের ক্ষত, বিবর্ণ গাল, শুকিয়ে যাওয়া গৌরব, এইসব ইমেজারি হিসেবে দেখানো হচ্ছে এখানে। তাহলে যদিও স্বর্গ থেকে বিতাড়িত, তার পূর্বের উজ্জ্বলতা ম্লান হয়ে গেছে, তবুও তার ব্যক্তিত্ব এখানে অন্য সবার চেয়ে শ্রেষ্ঠ। কবি তাকে সুউচ্চ স্তম্ভ বা দুর্গের সাথে তুলনা করেছেন। মেঘলা দিনের সূর্যগ্রহণের সময়কার সূর্যের মতো তার জ্যোতি এখন কিছুটা অন্ধকারাচ্ছন্ন, এবং পৃথিবীর রাজাদের মনে এটা ভয় সৃষ্টি করার জন্য যেন তার মুখমণ্ডলে ঈশ্বরের বজ্রাঘাতের গভীর ক্ষত চিহ্ন ফুটে আছে। তার দুশ্চিন্তাগ্রস্ত গালে পরাজয়ের ছাপ আছে, কিন্তু তবুও তার চোখের নিচে এখন ডন্টলেস কারেজ, অদম্য সেই সাহস, সুগভীর অহংকার যেন দেখতে পাওয়া যাচ্ছে। সে চরম যন্ত্রণার মধ্যেও কেবল প্রতিশোধ নেওয়ার অপেক্ষায় রয়েছে। আবার পরে আমরা দেখতে পাচ্ছি মানবিক একটা দিক, লক্ষ লক্ষ অনুসারীদের দেখে তার বিদ্রোহের কারণে যে তারা স্বর্গ থেকে বিতাড়িত হয়ে নরকের যন্ত্রণায় দণ্ডিত হচ্ছে, তখন তার নিষ্ঠুর চোখেও অনুশোচনা এবং আবেগের চিহ্ন যেন ফুটে উঠেছে। কারণ কি, একসময় এরা তো স্বর্গে পরম সুখে ছিল, আজ তারই ভুলের কারণে তারা সবাই শ্রীহীন, বিধ্বস্ত। তো কবি এখানে স্যাটার্নের এই যে বিশাল বাহিনীকে বজ্রপাতে পুড়ে যাওয়া ওক বা পাইন বনের সাথে যেন তুলনা করেছে। আকাশ থেকে পড়া আগুনে গাছের ডালপালা মাথা পুড়ে গেলেও যেমন তাদের সেই বিশাল আকৃতিটা দাঁড়িয়ে থাকে, তেমনি দেবদূতদেরও সেই তেজ ম্লান হলেও কিন্তু তাদের আভিজাত্য এবং অনুগত্য যেন অটুট রয়েছে দেখতে পাচ্ছি। স্যাটার্নের মানসিক দৃঢ়তা, তার করুণ পরিণতির এক মহাকাব্যিক সমন্বয় এখানে দেখতে পাচ্ছি। নিষ্ঠুর একদিকে সে, একদিকে বিদ্রোহী, অন্যদিকে আবার শোচনীয়, মানে নৈতিকতা তার মধ্যে ফুটে উঠেছে, তাই না? এরপরে দেখো, as when heaven's fire hath scarred the forest oaks or mountain pines with sign top their stately growth, though bare stands on the blasted heath. হেভেন্স ফায়ার, স্বর্গের আগুন, স্কাত ক্ষতিগ্রস্ত করেছে ওকস, ওক গাছ, পাইন গাছ, যেটা বললাম। যেমন স্বর্গীয় বজ্রপাত বনভূমির ওক এবং পাহাড়ের পাইন গাছকে ক্ষতবিক্ষত করে, তাহলে স্যাটার্নকে বিশাল বৃক্ষের সাথে তুলনা করেছেন। বজ্রপাত মানে কি? ঈশ্বরের শক্তি। ওক আর পাইন মানে কি? শক্তি এবং স্থায়িত্বের সেই প্রতীক। এপিক্সি মিলিয়ে আবারও ইউজ করা হচ্ছে এখানে। শাইন টপ মানে পুড়ে যাওয়া চূড়া, স্টেটলি গ্রোথ মানে রাজসিক সেই বৃদ্ধি, ব্লাস্টেড হিপ মানে বজ্রাঘাতে ধ্বংসপ্রাপ্ত প্রান্তর। তাদের চূড়া পুড়ে গেলেও সেই রাজসিক গাছগুলো ধ্বংসপ্রাপ্ত প্রান্তরে যেন দাঁড়িয়ে রয়েছে। মানে স্যাটার্ন পরাজিত, ক্ষতিগ্রস্ত, তাই না? কিন্তু তবুও কি হচ্ছে, সে দাঁড়িয়ে রয়েছে, তার দৃঢ়তা, তার মহিমান্বিত অবস্থা যেন রয়েছে। সেই যে ট্র্যাজিক এন্ডিউরেন্স এখানে যেন প্রকাশিত। যেমন স্বর্গের আগুন মানে বজ্রপাত বনের ওক গাছ বা পাইন গাছকে দগ্ধ করে, যেন একটা সিমিলি যেন ইউজ করা হয়েছে। স্বর্গের দেবদূতদের পতনের পর তাদের চেহারার যে পরিবর্তন হয়েছে, তাকে বজ্রপাতে পুড়ে যাওয়া সেই বিশাল ওক গাছ বা পাইন গাছের সাথে তুলনা করা হয়েছে। উইথ সাইন্ড, তাদের শিখর পুড়ে গেছে, তাদের রাজকীয় বৃদ্ধি নগ্ন, জৌলুসীন, তবুও যেন তারা বিধ্বস্ত প্রান্তরে তারা দাঁড়িয়ে রয়েছে। ওক আর পাইন গাছের ওপরে যদি বজ্রপাত হয়, পুড়ে যায় পুরোটা, কিন্তু দাঁড়িয়ে তো থাকে, যেটা বলেছিলাম আমি একটু আগে। তো সেরকমই যেন তাদের সেই অবস্থা। He now prepared to speak, whereat their doubled ranks they bend from wing to wing, and half enclosed him round with all his peers. Attention held them mute. Thrice he essayed, and thrice in sprite of scorn. Tears such as angels weep burst forth at last, words interwove with sighs found out their way. দেখো কি বলা হচ্ছে, যে সে মানে স্যাটার্ন এখন কথা বলার প্রস্তুতি নিল, আর তখনই তার অনুসারীরা তাদের দ্বিগুণ সারিবদ্ধ অবস্থান থেকে তার দিকে ঝুঁকে পড়ল। এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত তারা তাকে ঘিরে ধরল। গভীর মনোযোগ তাদের সবাইকে যেন স্তব্ধ করে রাখল। স্যাটার্ন যখন কথা বলতে উদ্যত হলো, তখন তার বিশাল সেই সেনাবাহিনী তাকে ঘিরে যেন পরম শ্রদ্ধার সাথে, মানে পরম শ্রদ্ধা এবং নিস্তব্ধ হয়ে শোনার জন্য অপেক্ষা করতে লাগলো যে কি বলছে। 3বার সে চেষ্টা করলো, থ্রাইস হি অ্যাসেইড, অ্যান্ড 3বারই অবজ্ঞাকে উপেক্ষা করে অশ্রু ঝরল। যেমন অশ্রু দেবদূতরা বিসর্জন দেয় অবশেষে।
মানে স্যাটার্ন কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়ল। তার অনুসারীদের এই করুণ দশা দেখে তার চোখ দিয়ে জল চলে এলো। এমনকি স্যাটার্নের মতো অহংকারী সত্তার হৃদয়েও তার সঙ্গীদের জন্য মমতা জেগে উঠলো, সেটাই দেখানো হচ্ছে। ওয়ার্ডস ইন্টারওভ উইথ সাইজ, দীর্ঘশ্বাসের সাথে মিশে কথাগুলো তার পথ খুঁজে নিল। কান্নার দীর্ঘশ্বাসের কারণে তার কথাগুলো আটকে যাচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত সে কথা বলতে সক্ষম হলো, সেটাই বলা হচ্ছে। এই যে প্রিপেয়ার, তাই না, সে এখন কথা বলার প্রস্তুতি নিল। তার বিখ্যাত ভাষণের সূচনার মুহূর্ত, ডাবল র্যাঙ্কস, দ্বিগুণ সারি, উইং টু উইং, ডানা থেকে ডানা পর্যন্ত এনক্লোজ ঘিরে ফেলা। তার সৈন্যরা দ্বিগুণ সারি করে ডানা মেলিয়ে তার চারপাশে অর্ধবৃত্তাকারে ঘিরে পড়ল। সামরিক শৃঙ্খলার দৃশ্য। নেতাকে তারা শ্রদ্ধা করছে। পিয়ার্স সমপদস্থ নেতা মিউট, নীরব। তার সমপদস্থ নেতাদের সঙ্গে সবাই নীরবে মনোযোগ দিয়ে দাঁড়িয়ে রইল। গভীর একটা নাটকীয় মুহূর্ত দেখো। থ্রাইস, তিনবার অ্যাসাইড চেষ্টা করলো স্প্রাইট অফ স্কন, মানে অবজ্ঞা সত্ত্বেও সে তিনবার কথা বলতে চেষ্টা করলো, এবং তিনবারই, মানে সেই যে বাইবেলের একটা মহাকাব্যিক গুরুত্ব বহন করছে তিনবার কথাটা, আবেগের গভীরতাকে বোঝাচ্ছে। তিনবারই চেষ্টা করলো, তিনবারই তার সম বা তার এই অনুসারীদের সাথে বা তাদের অবস্থা দেখে তার চোখে জল চলে এলো। টিয়ার সাচ অ্যান অ্যাঞ্জেলস উইপ বার্স্ট ফোর্থ, মানে হঠাৎ বেরিয়ে এলো। দেবদূতদের মতো অশ্রু তার চোখ থেকে বেরিয়ে এলো। দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্যাটার্ন কাঁদছে, তাই না? দেখো, সে তো সম্পূর্ণ নিষ্ঠুর নয়, তার মানে যার চোখ দিয়ে জল বেরোচ্ছে, তার মধ্যে তো এখনো আবেগ রয়েছে, নৈতিকতা রয়েছে, তাই না? নিজের কারণে যে এদের পতিত অবস্থা, এদের যে কষ্ট নরকে, সেটা দেখে চোখ দিয়ে জল বেরিয়ে এলো। কথা বলতে গিয়েছিল, আবেগ রয়েছে, দেখো, নিষ্ঠুর নয়, এখনো সম্পূর্ণ পাপ নেই। ট্র্যাজিক হিরো। ইন্টারওভ, জড়ানো সাইজ, দীর্ঘশ্বাসে জড়ানো শব্দ তার মুখ দিয়ে বের করলো, বা শেষে দীর্ঘশ্বাসে জড়ানো শব্দ তার মুখ দিয়ে বেরিয়ে এলো। তিনবার চেষ্টা করলো, তিনবারই বলতে পারলো না, চোখ দিয়ে জল বেরিয়ে এলো। শেষে দীর্ঘশ্বাস ছেড়ে জড়ো জড়ো শব্দ মুখ থেকে বের করলো। তার ভাষণ শুরু হলো, মানে গভীর দুঃখ এবং আবেগ নিয়ে তার ভাষণ শুরু হলো। দুঃখ আবেগ কেন? তার সেই অনুসারীদের দেখে, যারা তার কারণে আজ পতিত, স্বর্গসুখ থেকে তারা বঞ্চিত, তাই না? এদের অবস্থা দেখে তার চোখ দিয়ে জল বেরিয়ে এলো। কতটা আবেগপ্রবণ দেখো। এখানে মিল্টন স্যাটার্নকে এক গভীর ট্র্যাজিক চরিত্র হিসেবে তুলে ধরছেন। বজ্রাহত বৃক্ষের মতো সে ক্ষতিগ্রস্ত, তবুও দাঁড়িয়ে রয়েছে। নেতা হিসেবে সম্মানিত, কিন্তু আবেগে সে ভেঙে পড়ছে। তাহলে কন্ট্রাস্ট দেখানো হচ্ছে, গর্বিত এবং শক্তিশালী সে, কিন্তু সে অশ্রুসিক্ত। দেখো, পজিটিভ ভাইবসও রয়েছে। তাহলে স্যাটার্নকে একটা জটিল চরিত্রে এখানে রূপায়ণ করা হয়েছে, তাই না? সম্পূর্ণ দানবও না, আবার সম্পূর্ণ নায়কও না, যেন সে এখানে, সে যেন একটা ট্র্যাজিক হিরো। বোঝা গেছে? সেই হিসেবেই আমরা স্যাটার্নকে এখানে দেখতে পাচ্ছি। আশা করি জন মিল্টনের প্যারাডাইস লস্টের বুক 1-এর এতদূর পর্যন্ত সবাইকে ভালোভাবে বোঝাতে পেরেছি। কারো কোথাও অসুবিধে নেই। কার কেমন লাগলো জানাবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক এবং একটা শেয়ার করে দেবে। এই অংশটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে জন মিল্টনের প্যারাডাইস লস্টের এর পরবর্তী অংশটা নিয়ে এর পরবর্তী ক্লাসে।